কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘাতে থাই সেনা নিহত, আহত 4, পাল্টা বিমান হামলা থাইল্যান্ডে। হামলার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরেও বিশ্বজুড়ে ফোন হ্যাক করছে ইসরায়েলি স্পাইওয়্যার। যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ। দেশের বৈদেশিক সম্পর্ককে ধ্বংস করার শঙ্কা যুক্তরাষ্ট্র কংগ্রেসের। এবং বুদাপেস্টে 1700 বছরের পুরনো রোমান রাজকীয় সমাধি উন্মোচিত। রোমান জীবনযাত্রার এক অসাধারণ নিদর্শন বলছেন প্রত্নতত্ত্ববিদরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা তানি। কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা করেছে থাইল্যান্ড। গত জুলাই মাসে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এটি প্রথম সংঘর্ষের ঘটনা। রোববার এক বিবৃতিতে থাইল্যান্ড সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, থাইল্যান্ডের ইউয়েন জেলার চংবক এলাকায় হওয়া সংঘর্ষে কম্বোডিয়া সেনাদের গুলিতে তাদের এক সৈন্য নিহত এবং আরও 4 জন আহত হওয়ার পরই হামলা করে তারা। মুখপাত্র বলেন, সীমান্ত এলাকার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে হামলার বিষয়টি নিশ্চিত করে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সোমবার ভোরে প্রেহ বিহার ও ওডার মিনচি সীমান্ত অঞ্চলে থাই বাহিনী তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়, তবে পাল্টা হামলা চালায়নি বলেও জানায় কম্বোডিয়া। গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিকল্পনার দ্বিতীয় ধাপের দিকে এগোচ্ছে ইসরায়েল ও হামাস। তবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর ভূমিকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দেখা দিয়েছে স্পষ্ট মতভেদ। হামাস বলছে, চলমান যুদ্ধবিরতির মধ্যে অস্ত্র সংরক্ষণ বা স্থগিত রাখার বিষয়ে আলোচনা হতে পারে। ওয়াশিংটনের খসড়া প্রস্তাবে এখনও অনেক কিছু আছে যা আরও স্পষ্ট করা প্রয়োজন বলেও জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে গাজায় কোনো আন্তর্জাতিক বাহিনীর নিরস্ত্রীকরণ দায়িত্ব নেয়ার প্রস্তাব মানবে না বলে সাফ জানিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দ্বিতীয় ধাপের মূল লক্ষ্য হবে হামাসের শাসন ব্যবস্থা শেষ করা এবং গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এখনও বিশ্বজুড়ে ফোন হ্যাক করছে ইসরায়েলি স্পাইওয়্যার কোম্পানি ইন্টেলেক্সা। নতুন এক তদন্তে প্রকাশ পেয়েছে, শক্তিশালী প্রিডেটর হ্যাকিং টুল তৈরিকারী ইসরায়েলি স্পাইওয়্যার কোম্পানিটি ফোন হ্যাকের কাজটি করছে। তদন্ত করে জানা যায়, ইতিমধ্যে এই প্রিডেটর স্পাইওয়্যার পাকিস্তান এবং ইরাকের লক্ষ্যবস্তুদের ফোনে আক্রমণ করার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। হ্যাকিংয়ের জন্য ভুয়া নিউজ লিঙ্ক এবং ক্ষতিকর অনলাইন বিজ্ঞাপনও ব্যবহার করেছে এটি। প্রিডেটর স্পাইওয়্যার মেসেজ, ফোন কল, ক্যামেরা, এনক্রিপ্টেড অ্যাপ সহ সবকিছুই গোপনে অ্যাক্সেস করতে পারে। এমনকি আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসেই অনায়াসে ঢুকে যেতে পারে স্পাইওয়্যারটি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাম্প্রতিক কয়েকটি সন্দেহভাজন হোয়াটসঅ্যাপ ও টিকটক লিঙ্ক বিশ্লেষণ করে সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদদের ফোনে প্রিডেটর সংক্রমণের প্রমাণ পেয়েছে। নেতানিয়াহুকে ক্ষমা করা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপকে পাত্তা দিতে রাজি নন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ইসরায়েলের প্রেসিডেন্ট জানিয়েছেন, এই ইস্যুতে ট্রাম্পের চাপকে আমলে নিতে আগ্রহী নন তিনি। রোববার মার্কিন সাময়িকী পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে হেরগজ বলেন, নেতানিয়াহু তাকে চিঠি দিয়েছেন আর তার দপ্তর সে চিঠি গ্রহণ করেছে। চিঠিতে যে অনুরোধ জানানো হয়েছে তা বেশ ব্যতিক্রম। এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে তিনি ইসরায়েলের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও জানান তিনি। জেরুজালেম জেলা আদালতে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে 3টি দুর্নীতি মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। 2019 সালে এই মামলাগুলো দায়ের এবং সেগুলোর বিচারিক কার্যক্রম শুরু হয়। যুক্তরাষ্ট্রের সম্প্রতি প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, এই কৌশলটি রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। তবে ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য দেশ এই কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। 33 পৃষ্ঠার এই কৌশলপত্রে রাশিয়ার সঙ্গে একাধিক দৃষ্টিভঙ্গির মিল দেখা গেছে, বিশেষত বিদেশি প্রভাব মোকাবেলা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের সেন্সরশিপ নীতি নিয়ে নতুন কৌশলের অগ্রাধিকার দেয়া।
তবে ইউরোপীয় ইউনিয়নের কিছু কর্মকর্তার মতে নথিটি ইউক্রেন যুদ্ধের প্রশ্নে পশ্চিমাদের চাপকে দুর্বল করে দিতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসে রোববার এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নতুন কৌশলপত্রকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, তবে মস্কো আরও বিস্তারিত বিশ্লেষণ করার পর চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। কৌশলপত্রে ইউরোপের কিছু দেশের অর্থনীতি ও সেনাবাহিনী ভবিষ্যতে পর্যাপ্ত শক্তিশালী হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। পাশাপাশি ইউরোপে জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোর শক্তি বৃদ্ধি নিয়ে কিছু প্রশংসাসূচক মন্তব্যও করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে কিছু দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভেদেফুল মতপ্রকাশের স্বাধীনতা এবং তাদের সমাজ ব্যবস্থা বিষয়ে কৌশলপত্রে থাকা নিয়ে সংকোচ প্রকাশ করেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও এই কৌশল নিয়ে আপত্তি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, কিন্তু এখানে কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা দাবি করেছেন, এই কৌশল দেশের বৈদেশিক সম্পর্ককে ধ্বংস করতে পারে। একই দিনে কাতারের দোহায় এক সম্মেলনে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সহায়তা দেয়া থেকে সরে আসতে পারেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধকে দীর্ঘায়িত করেছেন আর ইউক্রেনের ধনীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নতুন জাতীয় নিরাপত্তা কৌশলটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কৌশলের নতুন দৃষ্টিভঙ্গি এবং সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে পারে, তবে এর প্রতিক্রিয়া বিভিন্ন দেশ থেকে মিশ্র হতে দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে বৈদেশিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আরাফাত ইয়াসার, RTV। 5 বছর পর আবারও আলোয় ঝলমল করছে ব্রাজিলের রিও ডি জেনেরিওর লেগুয়া রদ্রিগো দে ফ্রেইতাস হ্রদের আইকনিক ভাসমান বড়দিনের গাছ। এই দিন হাজারো মানুষের ভিড়ে উৎসবের আমেজে মুখর ছিল হ্রদের পাড়। আতশবাজি, রঙিন আলো আর লাইভ মিউজিকের মধ্য দিয়ে ফিরল বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই ঐতিহ্য। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রিও ডি জেনেরিওর লেগুয়া রদ্রিগো দে ফ্রেইতাস হ্রদ স্থানীয় সময় শনিবার রাতে সাক্ষী হলো এক মনোমুগ্ধকর দৃশ্যের। 5 বছরের বিরতি শেষে ফের আলোকিত হলো 60 মিটার উঁচু এ ভাসমান বড়দিনের গাছ। হাজারো LED লাইটে সাজানো এই বিশাল কাঠামো এবার ফিরেছে নতুন রূপে। আলো ঝলমলের পাশাপাশি আতশবাজির রঙিন বিস্ফোরণে এ সময় উচ্ছ্বাসে মেতে ওঠে আগত দর্শনার্থীরা। স্ক্রিনে ডুবে থাকার বদলে পরিবারকে নিয়ে বাইরে বের হতে চেয়েছিলাম। আতশবাজির প্রদর্শনী ছিল অসাধারণ, বাচ্চারা দারুণ উপভোগ করেছে, আর গাছের রং বদলানো আলো বেশ নজর কেড়েছে, দারুণ লেগেছে। আমরা প্রতি বছরই পরিবার নিয়ে এখানে আসি, এসে লেগুন আর রিওর এ সৌন্দর্য উপভোগ করি। পানির উপরে আতশবাজির আলোয় যে মোহনীয় দৃশ্য তৈরি হয় তা সত্যি অপূর্ব। এখানে আসাটা আমাদের জন্য বিশেষ আনন্দের। আমরা প্রতি বছরই পরিবার নিয়ে এখানে আসি, এসে লেগুন আর রিওরের সৌন্দর্য উপভোগ করি। পানির ওপরে আতশবাজির আলোয় যে মোহনীয় দৃশ্য তৈরি হয় তা সত্যি অপূর্ব। এখানে আসাটা আমাদের জন্য বিশেষ আনন্দের। রাতের এই উৎসবে আরও ছিল লাইভ মিউজিক। কনসার্ট পরিবেশন করে ব্রাজিলের সুপরিচিত পেট্রোব্রাস সিম্ফনি অর্কেস্ট্রা। পাশাপাশি ছিল ফ্যাশন, হস্তশিল্প আর গ্যাস্ট্রোনমি প্রদর্শনীও, যা চলবে পুরো বড়দিনের উৎসব জুড়ে। রিওর নাগরিকদের কাছে ডিসেম্বর মানেই এ ভাসমান বড়দিনের গাছ। পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে চলে এই উৎসব মুখরতা। চলতি বছর প্রতিদিন সন্ধ্যায় আলো জ্বলবে, যা চলবে 2026 সালের 6 জানুয়ারি পর্যন্ত। 5 বছর পর রিওর ঐতিহ্যবাহী এ হ্রদ উৎসবের রঙে রঙিন হয়ে ফিরে আসায় খুশি স্থানীয়রা। ইমতিয়াজ আহমেদ, RTV। সৌদি আরবের দক্ষিণ পশ্চিম উপকূলে সৌন্দর্যের এক নতুন মাত্রা যোগ করেছে লোহিত সাগরের তলদেশে ছড়িয়ে থাকা নীল খাদ খ্যাত ব্লু হোলস। মক্কা থেকে জাজান শহর পর্যন্ত এই ব্লু হোলসের বিস্তার। অপরূপ সৌন্দর্যের কারণে একে সৌদি আরবের সবচেয়ে আকর্ষণীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য বলা হচ্ছে।
শতাব্দী প্রাচীন এই খাতগুলো তৈরি হতে সময় নিয়েছে লাখ লাখ বছর। এখন এটি শুধু সৌন্দর্য নয়, হয়ে উঠেছে গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডার। এর সৌন্দর্য ও বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরছেন আরাফাত ইয়াসার। লোহিত সাগরের গাঢ় নীল পানির নিচে লুকিয়ে থাকা ব্লু হোলস বা নীল খাতগুলো সৌদি আরবের অপরূপ সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত। প্রায় 16,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই খাতগুলো ক্রমশ পৃথিবীর রহস্যময় ভূতাত্ত্বিক সৃষ্টি হিসেবে পরিচিতি পাচ্ছে। খাতগুলোর সৃষ্টি সাগরের গভীরে পাথরে ধরা ফাটল, ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের স্থান বদল, চুনা পাথরের সঙ্গে পানির মিশ্রণ এবং সাগরের নিচের গুহাগুলোর ধসের মাধ্যমে হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা নীল খাতগুলোকে প্রাচীন জলবায়ু, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন এবং লোহিত সাগরের অভ্যন্তরীণ পরিবর্তন সম্পর্কে নতুন তথ্য পাওয়ার সুযোগ পাচ্ছেন। এই ব্লু হোলসের চারপাশে এক ধরনের বিশেষ বাস্তু সংস্থানও তৈরি হচ্ছে। কচ্ছপ, প্রবাল প্রাচীর ঘিরে মাছ, স্তন্যপায়ী প্রাণী, এমনকি অমেরুদণ্ডী প্রাণীও বসবাস করছে এসব খাদে। সৌদি আরবের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতেও এমন ছোট ব্লু হোলস রয়েছে। তবে সৌদি আরবের ব্লু হোলসের আকার এবং বৈচিত্র্য তুলনামূলকভাবে অনেক বড়। পরিবেশগত এবং বৈজ্ঞানিক গুরুত্বের কথা চিন্তা করে সৌদি আরব এই অঞ্চলের ব্লু হোলসকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। 20টিরও বেশি দ্বীপসহ 16,500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ে এটি এখন সৌদি আরবের সবচেয়ে বড় সংরক্ষিত এলাকা। এটি শুধু পরিবেশ রক্ষায় সহায়ক নয়, দেশটির ভিশন 2030 পরিকল্পনারও অংশ। ভিশন 2030 এর অধীনে সৌদি আরব এমন সংরক্ষিত অঞ্চলের আকার আরও বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। সাগরের এই চোখ জোড়ানো ব্লু হোলসের রহস্য উন্মোচিত হলে এটি দেশি বিদেশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হতে পারে, যা সৌদি আরবের পর্যটন শিল্পে বিপুল উন্নতি আনবে। এই ব্লু হোলস প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিজ্ঞানী ও পর্যটকদের জন্য এক অমূল্য রত্ন হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবের এই সংরক্ষিত এলাকা সম্ভবত আগামীতে আরও অনেক নতুন গবেষণা এবং পর্যটনকে আকর্ষণ করবে, যা দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। হাঙ্গেরির বুদাপেস্টে রোমান পাথরের 1700 বছরের পুরনো একটি কফিন অক্ষত অবস্থায় আবিষ্কৃত হয়েছে। এটি খুঁজে পেয়েছেন বুদাপেস্ট হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞরা। এর ভেতরে এক তরুণীর কঙ্কাল সহ 140টি মুদ্রা, কাঁচের পাত্র ও সোনার সুতোযুক্ত কাপড় পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদরা বলছেন এই বিরল আবিষ্কার রোমান শাসন আমলের জীবনযাত্রায় এক অসাধারণ নিদর্শন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উত্তরাঞ্চলীয় জেলা ওবুদা একসময় এই এলাকাটি ছিল রোমানদের ব্যস্ত বসতি একুইনকামের অংশ। সম্প্রতি বুদাপেস্ট হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞরা সেখানে মাটি খনন করতে গিয়ে পেয়েছেন 1700 বছরের পুরনো রোমান পাথরের একটি কফিন। এটি শুধু একটি মরদেহ বা কফিনই নয়, এর মধ্য দিয়ে ফুটে উঠেছে সে সময়কার সংস্কৃতি, পরিচয় মিলেছে অভিজাত জীবনযাত্রার। আবিষ্কৃত এই সার্কোফেগাস বা কফিনটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এত বছর পরেও এটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে এবং কোনো কিছুই চুরি যায়নি। এর পাথরের ঢাকনাটি ধাতব ক্ল্যাম্প ও গলিত সীসা দিয়ে এমনভাবে আটকানো ছিল যা এটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে সুরক্ষিত রেখেছে। খনন কাজে প্রকল্পের সহকারী গ্যারগেলিক কোস্তিয়াল জানান, 4th শতাব্দীতে পুরনো সার্কোফেগাস পুনরায় ব্যবহার করা হলেও এটি বিশেষভাবে এই তরুণীর জন্যই তৈরি করা হয়েছিল। সাবধানে ঢাকনা সরানোর পর কফিনের ভেতর একটি সম্পূর্ণ কঙ্কালের সন্ধান মেলে, আর তার পাশে পাওয়া যায় বেশ কিছু দামি জিনিসপত্র। এর মধ্যে আছে 140টি মুদ্রা, 2টি অক্ষত কাঁচের পাত্র, ব্রোঞ্জের মূর্তি, হাড়ের তৈরি চুলের কাঁটা, এক টুকরা এম্বার গহনা ও সোনার সুতো লাগানো কাপড়ের টুকরো। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, এই মূল্যবান জিনিসগুলো আত্মীয়রা তার চিরন্তন যাত্রার জন্য তাকে উপহার দিয়েছিল। প্রধান প্রত্নতাত্ত্বিক গেব্রিয়েলা ফেনিয়েস তরুণীকে সমাহিত করার ক্ষেত্রে প্রাচীন মানুষদের এত যত্ন আর ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে আবেগে আপ্লুত হন।
তরুণীর বয়স, স্বাস্থ্য এবং উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞানীরা কঙ্কালটি আরও পরীক্ষা নিরীক্ষা করবেন। সার্কোফেগাসের নিচ থেকে 4 সেন্টিমিটার কাদা সরিয়ে আরও গহনা ও অন্যান্য ক্ষুদ্র সামগ্রী খুঁজে পাওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা রোমান সাম্রাজ্যের পানোনিয়া প্রদেশের জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য দেবে এই মমিটি। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।